আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই রেস্টুরেন্ট ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই, সকলকে সুপ্রভাত জানাই। বন্ধুরা, আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সেশন। তোমাদের যেটা ডিমান্ড ছিল যে স্যার পলিটি হোক বা জিওগ্রাফি হোক, কনসেপ্ট বেস ক্লাস এখন একটু দরকার, কারণ আমরা ইতিমধ্যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ করেছি এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ করার পর এখন এই মুহূর্তে আমরা যারা দাঁড়িয়ে আছি, এখানটায় দাঁড়িয়ে আমাদের সামনে অনেক অনেক পরীক্ষা হয়তো আসছে। তো সেই পরীক্ষাগুলিকে যদি সত্যি আমাদের পাস করতে হয়, তাহলে জেনারেল স্টাডিজের যে টপিক, যে সাবজেক্ট, সেই সাবজেক্টগুলির টপিকগুলোর উপরে কনসেপচুয়াল ক্লিয়ারিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং সেই কথার প্রতি লক্ষ্য রেখে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রাষ্ট্রপতি ও তার ক্ষমতা সম্পর্কে বিশেষ একটি বিশ্লেষণমূলক ক্লাস। পাশাপাশি আমরা আজকে সেশনে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটাকে আমরা শুরু করি। আজকের এই সেশনটা তোমরা রেকর্ডেড আকারে দেখে নিচ্ছ, তাই তোমরা যে কোনো ধরনের তোমাদের যদি কোয়েশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই সবাই কমেন্ট সেকশনে পুট করবে। তো চলো আর দেরি না করে ক্লাসের দিকে এগোই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করোনি, তারা অবশ্যই সর্বপ্রথমে তো আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও, কারণ এই অ্যাপ তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নেওয়ার পর পুরো বছর ধরে আমাদের ডেইলি এমসিকিউ, ডেইলি কুইজ, মান্থলি ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর সমস্ত কিছু এবং পরীক্ষার আগে আগে ফ্রিতে কিছু মক টেস্ট, তোমরা সমস্ত কিছু ফ্রিতে এই অ্যাপের মাধ্যমে অ্যাভেল করতে পারবে। তো আর দেরি কিসের, আজই ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। এবং তোমাদের যে কোনো পছন্দের কোর্সে তোমরা কিন্তু নিজেকে এনরোলও করতে পারো এই অ্যাপের মাধ্যমেই, কারণ আমাদের আজকের সমস্ত কোর্সে চলছে 77% অফ, যে কোনো আড্ডা 24/7 কোর্সে। তার মানে তোমরা যদি কেউ ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের স্বপ্ন দেখছো, তোমরা যদি কেউ আমরা ডাব্লিউবিসিএস এর স্বপ্ন দেখছো, কেউ যদি এসএসসি পরীক্ষার স্বপ্ন দেখছো বা আদার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষার স্বপ্ন দেখছো, তোমাদের সবার জন্য রয়েছে আড্ডা 24/7 স্টোরে এক্সক্লুসিভ ব্যাচগুলি। তো তোমরা আজই আড্ডা 24/7 স্টোর ভিজিট করো এবং নিজের পছন্দের কোর্সে আমার কোড Y225 ব্যবহার করে নিজেকে এনরোল করে নাও। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা কথা বলেছে এখানটায়, বলছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। বন্ধুরা, এই কথাটির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্বপ্ন সেটা নয়, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, এটা করব, সেটা করব, এই চাকরি করব, এইভাবে পড়ব, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা সেটা না করি তাহলে তার কিন্তু কোনো মিনিং থাকে না। তো এমন একটা কাজ করতে হবে যে স্বপ্নটা আমাদেরকে ঘুমোতে দেবে না। হ্যাঁ, তাই বলে এটা বলছি না যে তোমরা ঘুমোবে না, অবশ্যই ঘুমোবে, যেটুকু ঘুমের দরকার ঘুমোবে, বাট সেই যে একটা সাকসেস হওয়ার যে একটা চিন্তা, সেই চিন্তাটা তোমাকে সবসময় ছটফট করে রাখবে কাজ করতে, হার্ডওয়ার্ক করতে। তো চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন, রাষ্ট্রপতি ও তার ক্ষমতা। বন্ধুরা, যদি আমরা দেখতে যাই আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান যদি আমরা বলি, সে হচ্ছে রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এবার একটা কথা মাথায় রাখবে, যখনই আমরা রাষ্ট্রপতির কথা বলি, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি কি আমাদের দেশের প্রথম নাগরিক, আমরা বলতে পারি প্রথম নাগরিক রাষ্ট্রপতি। কিন্তু তথাপি কোথাও না কোথাও আমাদের দেশে কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্যার রাষ্ট্রপতির থেকে বেশি নামটা তো প্রধানমন্ত্রী শোনা যায়। কেন তাহলে এটা? রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি যদি প্রথম নাগরিক হন, তাহলে আমাদের দেশে রাষ্ট্রপতির বাইরে প্রধানমন্ত্রীর নামটা কেন এত শোনা যায়? কারণ আমাদের দেশটা হচ্ছে একটি ডেমোক্রেটিক নেশন। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক দেশ। এবং গণতন্ত্র কথার মানেটা কি? গণ কথার মানেটা হচ্ছে জনসাধারণ। মানেটা কি? মানেটা হচ্ছে জনসাধারণ। আর তন্ত্র যদি আমরা বলতে যাই, তন্ত্র কথার মানেটা কি? তন্ত্র কথার মানেটা হচ্ছে শাসন ব্যবস্থা। মানেটা কি? শাসন ব্যবস্থা।
আমরা এক কথায় বলতে পারি। তার মানে জনসাধারণের দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থাকে আমরা বলতে পারি এক কথায় গণতন্ত্র। তাহলে আমাদের ভারতবর্ষে আমরা যদি বলি প্রধানমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের সরকার যারা শাসন ব্যবস্থাটাকে চালায় তারা কারা হয়? তারা হয় ডাইরেক্টলি পাবলিক, মানে ডাইরেক্টলি ইলেক্টেড পার্সনরা থাকে, ডাইরেক্টলি ইলেক্টেড যারা হয়। আমি এটা বলছি না যে প্রধানমন্ত্রী তাহলে স্যার ডাইরেক্টলি ইলেক্টেড যদি হতেই হয় তাহলে প্রধানমন্ত্রী তো রাজ্যসভার থেকেও তো অনেক সময় হয়, অবশ্যই হয়। বাট আমাদের দেশের সরকার নির্ধারণ করে লোকসভা, নাকি রাজ্যসভা। রাজ্যসভা কিন্তু করে না। আমাদের দেশের লোকসভার জেনারেল ইলেকশন যেটাকে আমরা বলতে পারি, সেটা হওয়ার পর প্রত্যেক 5 বছর পর পরে যখন নতুন লোকসভার ভোট হয়ে যখন নতুন সরকারে যখন আসে, মেম্বার অফ পার্লামেন্টরা জয়ী হয়ে আসে, সেখানে মেজরিটি পার্টি যারা থাকে, যাদের কাছে হায়েস্ট মানে নাম্বার অফ এমপিস থাকে, তাদের যে লিডার অফ দ্য হাউস, তাদের যে লিডার অফ দ্য পার্টি, তাকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দেন। তো এক কথায় আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী হচ্ছে কি, প্রধানমন্ত্রী সেও কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্ট হন, আইদার রাজ্যসভার থেকে হতে পারে, লোকসভার থেকে হতে পারে, কিন্তু সরকারও নিয়ন্ত্রণ করে কে? লোকসভা নিয়ন্ত্রণ করে। তো এই জায়গাটাকে আমাদের রাষ্ট্রপতিটা বুঝতে যাওয়ার আগে দরকার আছে। এবার আমাদের যদি আমরা বলতে, তোমরা সবাই যদি বুঝে যাও, যদি কোনো জায়গায় কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে যে স্যার এই জায়গাটা একটু বুঝতে অসুবিধে হলো, বা এই ধরনের ক্লাস আমাদের আরও চাই, বা এই ধরনের কনসেপ্টগুলি স্যার বুঝতে পারি না। তোমাদের রিগার্ডিং যে কোনো প্রশ্ন, ক্লাস রিগার্ডিং যে কোনো প্রশ্ন, যে কোনো সাবজেক্ট, সেটা জেনারেল স্টাডিজের যে কোনো সাবজেক্ট রিগার্ডিং যে কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। আর আমার এই ক্লাস সোম থেকে শনি রোজ সকাল 9 AM আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে হয়। নোটিফিকেশন না পেলেও সবাই রোজ সকাল 9টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে চলে আসবে, অবশ্যই তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। যদি কোনোদিনও আমার অসুবিধা থাকে, আমি রেকর্ডেড ক্লাস হলেও আপলোড করে দেবো, যেমন আজকে আপলোড করে দিচ্ছি। আমার রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পারছো, বাট ম্যাক্সিমাম ক্লাসটা কিন্তু তোমরা লাইভ সেশনেই পাবে। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে রাষ্ট্রপতি আমরা বুঝে গেলাম। এবার এই রাষ্ট্রপতি সম্বন্ধিত আমাদের ভারতবর্ষে বা আমাদের সংবিধানে কোন কোন আর্টিকেল জড়িত হয়ে আছে আমাদেরকে সেটা প্রথমে জানতে হবে। ইম্পর্টেন্ট আর্টিকেল রিলেটেড টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমরা এক নজরটা দেখে নেই। দেখো, ফার্স্ট অফ অল আর্টিকেল 52। আর্টিকেল 52 কি বলে? আর্টিকেল 52 বলে দ্যাট দেয়ার মাস্ট বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, দেয়ার মাস্ট বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং আর্টিকেল 53 কি বলে? আর্টিকেল 53 বলে যে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন মানে হু আর দ্য এক্সিকিউটিভ। আমরা যদি বলতে চাই এক্সিকিউটিভ বললে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, দে আর দ্য এক্সিকিউটিভ। সো আমাদের ইউনিয়ন বা আমাদের কেন্দ্রের কি এক্সিকিউটিভ পাওয়ার আছে সেই কথাটা বলতে যায়। আর্টিকেল 54, আর্টিকেল 54 অতীব গুরুত্বপূর্ণ একটি আমরা আর্টিকেল বা অনুচ্ছেদ বলতে পারি, কারণ আর্টিকেল 54-এ বলা হয় ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের কথা। কার কথা বলা হয়? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, যে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে, রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে। ঠিক আছে, আমরা সবাই জানি যে রাষ্ট্রপতি কখনো ডাইরেক্টলি ইলেক্টেড হন না, রাষ্ট্রপতি ইলেক্টেড হন থ্রু ইনডাইরেক্ট ইলেকশনের দ্বারা, ইনডাইরেক্ট ইলেকশনের দ্বারা। তার মানে আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা থাকে তারা কি করে? রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দান করে। বাট মাথায় রাখবে, রাষ্ট্রপতির নির্বাচনে কিন্তু ইলেক্টেড মেম্বাররাই শুধুমাত্র ভোট দান করতে পারে, নমিনেটেড মেম্বাররা কিন্তু কোনো ধরনের ভোট দান করতে পারে না, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সো আর্টিকেল 54 ইলেকশন সম্বন্ধিত কথা বলে। আর্টিকেল 54 কি বলে? আর্টিকেল 55 কি বলে? আর্টিকেল 55 বলে মেনার অফ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, যে আমাদের দেশের রাষ্ট্রপতির যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই নির্বাচনের প্রক্রিয়াটা কি? আমরা তো দেখলাম যে প্রেসিডেন্ট মাস্ট বি ইলেক্টেড হতে হবে, বাট মেনার অফ দ্য ইলেকশন কিভাবে হবে, কিভাবে হবে? এ ভোট অফ দ্য ভ্যালু অফ মানে ভ্যালু অফ দ্য ভোট অফ এমএলএর কীভাবে কনসিডার করব, ভ্যালু অফ দ্য ভোটস অফ এমপিদেরটা কী করে ক্যালকুলেশন করব, তার প্যাটার্নটা কি হবে। একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে হয়, আমরা সবাই জানি, বাই আ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা হয়। ঠিক আছে, এই যে প্রক্রিয়াগুলি, এই প্রক্রিয়াগুলিকে বলা হয় মেনার অফ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 56 কি বলে বন্ধুরা? আর্টিকেল 56-কে যদি আমরা দেখতে যাই, আর্টিকেল 56 বলে টার্ম অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট, টার্ম অফ দ্য অফিস অফ প্রেসিডেন্ট। তার মানে রাষ্ট্রপতির যদি আমরা দেখতে যাই
অফিসের কার্যকাল। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি একবার নির্বাচিত হন 5 বছরের জন্য, 5 ইয়ার্সের জন্য, এবং 5 বছর পর তিনি আবার না নিজের যে রাষ্ট্রপতি পদ সেটাকে ছেড়ে দেন। তাহলে কি স্যার আমাদের দেশে একজন মানুষ দুবার বা তার থেকে বেশি রাষ্ট্রপতি হতে পারবে না? একটা কথা এখানে বলে দেব যে আমাদের সংবিধানে এই সম্বন্ধে কোনো স্পষ্ট মতামত কিন্তু উল্লেখ নেই, কোনো স্পষ্ট মতামত উল্লেখ নেই। যেমন ইউএসএ রাষ্ট্রপতি দুবারের থেকে বেশি কেউ হতে পারে না, তার ভারতবর্ষে কি স্যার দুবার হতে পারবে না তার থেকে বেশি হতে পারবে, নাকি শুধুমাত্র একবারই হতে পারবে? ভারতবর্ষের সংবিধানে এই বিষয়ে কোনো ধরনের মতামত উল্লেখ করা নেই, এটা মাথায় রাখতে হবে। সো আর্টিকেল 56 কি বলে? টার্ম অর টেনুয়ার অফ দ্য অফিস অফ প্রেসিডেন্টের কথা। ওকে, আর্টিকেল 57 কি বলে? আর্টিকেল 57 বলে এলিজিবিলিটি ফর রি ইলেকশন। এলিজিবিলিটি ফর রি ইলেকশনের কথা কি বলে? এই যে তোমাদেরকে যেটা বলে দিলাম আর্টিকেল 57, যে আমাদের দেশের রাষ্ট্রপতি কি রি ইলিজিবল টু বিকাম আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি না। আমি বললাম যে এই বিষয়ে আমাদের দেশের সংবিধানে কোনো স্পষ্ট মতামত নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর্টিকেল 58 কি বলে? আর্টিকেল 58 বলে কোয়ালিফিকেশন ফর ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি হতে গেলে স্যার বেসিক কি কি কোয়ালিফিকেশন চাই? নিশ্চয়ই কিছু তো কোয়ালিফিকেশন দরকার। রাষ্ট্রপতি হতে গেলে স্যার কি কি কোয়ালিফিকেশন চাই? এমন তো ব্যাপার নেই যে রাষ্ট্রপতি হতে গেলে যে কোনো ধরনের কোয়ালিফিকেশনের দরকারই নেই, বা রাষ্ট্রপতি হতে গেলে স্যার যথেষ্টভাবে শিক্ষাগত অর্হতা যথেষ্ট হতে হবে, এমন কি কিছু ব্যাপার রয়েছে? না, রাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তির কিছু বেসিক কোয়ালিফিকেশন দরকার। ফার্স্ট অফ অল তো মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। সেকেন্ডলি, তিনি একটা লোকসভার এমপি হতে গেলে যা যা কোয়ালিফিকেশন দরকার, তাহলে একজন লোকসভার মেম্বারও হতে গেলে আমাদের কি কি কোয়ালিফিকেশন চাই তার বিষয়ে নলেজ থাকতে হবে। সেই সম্পূর্ণ কোয়ালিফিকেশন তার মধ্যে থাকতে হবে। ব্যাংকরাপ্ট হলে চলবে না, মেন্টালি ফিট হতে হবে, কোনো ধরনের অফিস অফ প্রফিট হোল্ড করলে চলবে না, ঠিক আছে, কোনো হাউসের মেম্বার হতে পারবে না, ঠিক আছে, কোনো হাউসের যদি মেম্বার হয়, হ্যাঁ তার লোকসভার মেম্বার হওয়ার তার যোগ্যতা থাকতে হবে, যা যা কোয়ালিফিকেশন সমস্তটা থাকতে হবে, কিন্তু কোনো হাউসের তিনি মেম্বার হতে পারবেন না। সো কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট তার দরকার আছে, ঠিক আছে, এবং তার ন্যূনতম বয়স কত হতে হবে? এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিফিকেশন, 35 ইয়ার্স হতে হবে, 35 ইয়ার্স হতে হবে, ঠিক আছে বন্ধুরা। অনেক সময় দেখা গেছে যে আমাদের এই বয়সের সময়সীমাটা নিয়ে পরীক্ষায় অনেক রকমভাবে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা অনেক সময় গুলিয়ে যায় এই ব্যাপারে। মাথায় রাখবে, এমএলএ হতে গেলে বা মেম্বার অফ পার্লামেন্ট অফ লোকসভা যদি হতে হয়, তাহলে এই দুটোর ক্ষেত্রেই 25 বছর বয়স দরকার। আমরা যদি বলতে যাই, ঠিক আছে, আমরা যদি বলতে যাই প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম 35 ইয়ার্স দরকার। আমরা যদি বলতে যাই যে এমপি অফ রাজ্যসভা হতে গেলে মিনিমাম 30 ইয়ার্স তার বয়স দরকার, ঠিক আছে, রাজ্যসভার ক্ষেত্রে। তো এটা মাথায় রাখতে হবে এই বিষয়গুলি, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাচ্ছি। তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই কিন্তু আমাকে জানাবে, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলেছে? আর্টিকেল 59 বলে কন্ডিশন অফ এ প্রেসিডেন্ট অফিস। কন্ডিশন অফ আ প্রেসিডেন্ট অফিস, যে রাষ্ট্রপতির অফিস, যেটা মানে রাষ্ট্রপতির অফিস বলতে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির কি কি কন্ডিশন আছে, যে তিনি উইদাউট এনি র্যান্ড পেমেন্টে তিনি রাষ্ট্রপতি ভবনটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে, তার বিভিন্ন ধরনের অ্যামুলোমেন্টসগুলি আছে, বিভিন্ন ধরনের তার ফ্যাসিলিটিসগুলি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে আর্টিকেল 59। আর্টিকেল 59। আর্টিকেল 60 কাকে নিয়ে কথা বলে যদি আমরা দেখতে যাই? আর্টিকেল 60 কথা বলে ওথ অর অ্যাফ্রিমেশন বাই দ্য প্রেসিডেন্ট। ওথ অর অ্যাফ্রিমেশন বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, মানে আর্টিকেল 60 কথা বলে যে রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করাবে। মাথায় রাখবে, রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর যদি তিনি প্রেজেন্ট না থাকেন, তাহলে তার অ্যাবসেন্সে সিনিয়র মোস্ট জাজ যিনি থাকেন তিনি কি করেন? রাষ্ট্রপতির শপথ বাক্যটাকে পাঠ করায়, ঠিক আছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 61, যেখানে প্রসিডিওর অফ ইমপিচমেন্টের কথা বলা হয়। ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে কি রিমুভাল করা যেতে পারে, বা রাষ্ট্রপতি রিমুভালের প্রক্রিয়াটা কি? ইয়েস, প্রসিডিওর ফর দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। যদি আমরা বলতে যাই ইমপিচমেন্ট প্রসিডিওরটা, তাহলে কি? প্রসিডিওর ফর দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট যদি আমরা বলতে যাই, যদি আমরা দেখতে যাই, ঠিক আছে, রাষ্ট্রপতিকে কি রিমুভ করা যেতে পারে? ইয়েস, অ্যাবসলিউটলি, রাষ্ট্রপতিকেও রিমুভ করা যেতে পারে, বাট অনলি অন দ্য গ্রাউন্ড অফ ভায়োলেশন অফ কনস্টিটিউশন। ভায়োলেশন অফ কনস্টিটিউশন, ভায়োলেশন অফ কনস্টিটিউশনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কি করা যেতে পারে? পদচ্যুত করা যেতে পারে। এবং মাথায় রাখবে, এই পদচ্যুত বা ইমপিচমেন্ট প্রসিডিওরটা যে কোনো একটা হাউসেই উত্থাপিত হতে পারে, মানে লোকসভাতেও হতে পারে, সেটা রাজ্যসভাতেও হতে পারে। এবং এর জন্য একটা কি রয়েছে? ইমপিচমেন্ট একটা প্রসিডিওর রয়েছে, একটা দীর্ঘমেয়াদী একটা
প্রসিডিউর থাকে ইমপিচমেন্ট প্রক্রিয়াটা, ঠিক আছে। এই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা ফার্স্টে আসতে হলে একটা তোমার 1/4 মেজরিটি দরকার আছে। সাপোজ লোকসভাতে নিয়ে আসা হলো, 1/4 মেজরিটি দিয়ে ফার্স্ট অফ অল সাপোর্ট হতে হবে, তাহলে এটাকে অ্যাকসেপ্ট করা হবে লোকসভায়। তারপরে সেটা স্পেশাল মেজরিটির দ্বারা লোকসভায় পাস করাতে হবে। যখন সেটা লোকসভায় পাস হলো তখন সেটা যাবে অপোজিট হাউস, ধরে নাও রাজ্যসভাতে যাবে, ঠিক আছে, রাজ্যসভাতে যাবে। রাজ্যসভাতে সেটা যাওয়ার পর রাজ্যসভাতে একটা কমিটি গঠন করে দেওয়া হবে, একটা ইনভেস্টিগেশন। তারা সেই কমিটিটা কি করবে, রাষ্ট্রপতির এগেনস্টে লাগানো চার্জেসগুলির ইনভেস্টিগেশন করবে। এবং এই যে প্রক্রিয়াটা, এই যে নোটিশটা যে আনা যে হবে, একটা যে চালানো হবে তার এগেনস্টে একটা ইমপিচমেন্ট প্রসিডিউর, তার 14 দিন আগে রাষ্ট্রপতিকে একটা নোটিশ দিতে হবে যে আপনার এগেনস্টে কিন্তু একটা ইমপিচমেন্ট প্রসিডিউর চালানো হবে। 14 ডেজ অ্যাডভান্স নোটিশ দিতে হবে রাষ্ট্রপতিকে। এবং এই কমিটির সদস্য রাষ্ট্রপতি নিজেও থাকতে পারেন বা রাষ্ট্রপতির দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কোনো ব্যক্তি থাকতে পারে, যাতে করে তারা এই সম্পূর্ণ ইনভেস্টিগেশনটাকে দেখবে, যাতে কোনো ভুলভ্রান্তি সেখানে না থাকে। আফটার দ্যাট যদি সেই হাউসেও সেটা যদি একটা স্পেশাল মেজরিটির দ্বারা পাস হয়ে গেল, তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে, যেটা ভারতবর্ষে এখন অবধি হয়নি। রিমেম্বার দ্যাট। আর্টিকেল 62 কি বলে, আর্টিকেল 62 বলে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট। টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল দ্য ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট, ঠিক আছে। আর্টিকেল 62 বলছে যে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদচ্যুত যদি হয় বা রাষ্ট্রপতির অফিসটা যদি ভ্যাকেট হয়, তাহলে কতটা সময়ের মধ্যে রাষ্ট্রপতির সেই অফিসটার যে ভ্যাকেন্সি সেটাকে ফিল করতে হবে। অ্যান্ড দ্য টার্ম অফ অফিস অর পার্সন ইলেক্টেড টু ফিল দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি, কতটা সময়ের মধ্যে কোনো একটা মানুষকে দিয়ে সেই ক্যাজুয়াল ভ্যাকেন্সিটাকে দূর করানোর কথা আর্টিকেল 62 বলে। তো আমরা অনেক সময় দেখতে পারি যে স্যার এতটুকুতেই কি রাষ্ট্রপতি সম্বন্ধিত আর্টিকেলগুলি কি শেষ? না, একদমই নয়। রাষ্ট্রপতি সম্বন্ধিত আর্টিকেল আমাদেরকে আরও জানতে হবে। সেটা কি, নাম্বার 1 যদি আমরা আর্টিকেল 70, আর্টিকেল 70 কি বলে, ডিসচার্জ অফ প্রেসিডেন্ট ফাংশন ইন আদার কন্টিনজেন্সি। মানে ধরে নাও রাষ্ট্রপতি মারা গেলেন বা রাষ্ট্রপতি কোনো কারণে রিজাগনেশন দিলেন নিজের থেকে, ঠিক আছে। রাষ্ট্রপতি রিজাগনেশন কাকে দেন, উপরাষ্ট্রপতির হাতে দেন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে দেন। সেই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রপতির কার্যকালটা বা রাষ্ট্রপতির দায়িত্বভারটা কে গ্রহণ করবে, কে ডিসচার্জ করবে ফাংশন অফ প্রেসিডেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর্টিকেল 70 অনুযায়ী। আর্টিকেল 71 কি বলে, মেটার্স রিলেটিং টু অর কানেক্টেড উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট। মেটার্স রিলেটিং টু দ্য কানেক্টেড দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, কোনো ধরনের যে কোনো ধরনের যদি মেটার অ্যারাইজ হয় ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে, সেই বিষয়গুলির উপরে বলা আছে আর্টিকেল 71-এ। আর্টিকেল 72 কি বলে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস এক্সেট্রা। তার মানে রাষ্ট্রপতির কি আছে, সাজা মুকুব করে দেওয়ার ক্ষমতা আছে। যে কোনো ধরনের সাজাকে মুকুব করে দিতে পারে রাষ্ট্রপতি, এবং সেটাই হচ্ছে রাষ্ট্রপতির এক কথায় আমরা বলতে পারি পার্ডনিং পাওয়ার, ঠিক আছে। আর্টিকেল 72 বলে, এবং রাষ্ট্রপতির কাছে কি কি পার্ডনিং পাওয়ার আছে, টু সাসপেন্ড, টু রেমিট, টু কমিউট, ঠিক আছে, অফ সার্টেন সেন্টেন্স, ঠিক আছে। গ্র্যান্ড প্যারাডন্স তিনি কি করতে পারে, ক্ষমা মুকুব করতে পারে, পানিশমেন্টকে কম করে দিতে পারে। এবং রাষ্ট্রপতির কাছে যেটা একটা সব থেকে বড় পাওয়ার, সেটা হচ্ছে যে তিনি কিন্তু ফাঁসির সাজাকেও মুকুব করতে পারে। রিমেম্বার দ্যাট, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা বলতে যাই আর্টিকেল 74, আর্টিকেল 74 কি বলে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 74 কি বলে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 74 বলে, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস, যে কাউন্সিল অফ মিনিস্টার যারা থাকবে তারা রাষ্ট্রপতিকে কী করবে, এইড অ্যান্ড অ্যাডভাইস করবে বিভিন্ন মেটারে তারা রাষ্ট্রপতি কী করবে, অ্যাডভাইস করবে, এই বিষয়টা বলা আছে। আর্টিকেল 75 কি বলে, আর্টিকেল 75 বলে আদার প্রভিশনস অ্যাজ টু দ্য মিনিস্টার, ঠিক আছে, আদার যদি কোনো প্রভিশনস থাকে রাষ্ট্রপতির সম্বন্ধে জড়িত। আর্টিকেল 87 বলে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। স্পেশাল অ্যাড্রেস, রাষ্ট্রপতি কোনো কারণে যদি স্পেশাল কিছু অ্যাড্রেস করে, সেই কথাটা বলা আছে আর্টিকেল 87-এর ক্ষেত্রে। এবং আর্টিকেল 123 কি বলে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমুলোগেট অর্ডিন্যান্সেস ডিউরিং দ্য রেসেস অফ দ্য পার্লামেন্ট। পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমুলোগেট অর্ডিন্যান্সেস ডিউরিং দ্য রেসেস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। আর্টিকেল 123 যে রাষ্ট্রপতির কি কি পাওয়ার রয়েছে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, যা কি কি ধরনের অর্ডিন্যান্স, যে যখন মানে পার্লামেন্টের রেসেশন চলবে তখন কি কি ধরনের মানে অর্ডিন্যান্সগুলিকে পাস করতে পারে, এটা আর্টিকেল 123-তে বলা আছে। তো বন্ধুরা, সবটা মিলে যদি আমরা দেখতে যাই, এর বাদেও রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার। যদি আমরা দেখতে যাই ইমার্জেন্সি পাওয়ার নিয়ে তো আমরা পরে আলাপ করবো, মানে রাষ্ট্রপতির সাথে জড়িত থাকা কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা এখানে দেখে নিলাম। এতটুকু অবধি যদি তোমাদের যদি কিছু ডাউট থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আশা করি যে তোমাদের এখানটা আর কোনো ধরনের ডাউট নেই, সমস্ত ডাউট আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার হওয়ার যাওয়ার কথাই।
ওকে বন্ধুরা, আমি তোমাদের জন্য কিন্তু আজকে যে এই ক্লাসটা আমি রেকর্ডেড দিচ্ছি তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো। এর মধ্যে একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো কারণ তোমাদের যেটা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা যেটা হয়ে গেল তার কিছু প্রশ্ন অ্যানালাইসিস আমার বাকি আছে। সেই প্রশ্ন অ্যানালাইসিসটাকে আমি আগামী কিছু দিনের মধ্যে করিয়ে দেবো একটা স্পেশাল ক্লাসে। ঠিক আছে, রোজ আমার ক্লাস সকাল 9টায় তোমরা পাবে, রোজ ADDA24/7 বেঙ্গলির চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে, এটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওকে, এবার যে বিষয়টাকে নিয়ে আজকে আমরা মেইনলি কথা বলবো সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির কী কী ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতির কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে, কারণ রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান। যদিও বা রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ। কি বলা হয়? বলা হয় নমিনাল এক্সিকিউটিভ হেড, এক্সিকিউটিভ হেড বলে বলা হয় রাষ্ট্রপতিকে। এবং যদি আমরা দেখতে যাই প্রাইম মিনিস্টারকে কি বলা হয়? প্রাইম মিনিস্টারকে বলা হয় হি ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ হেড, কারণ তিনি তো মানে আমরা বলতে পারি যে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে এসছে, ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসছে, তাই না? গণতন্ত্রের যে প্রধান বিষয় সেই বিষয়টাতে তিনি ক্ষমতায় এসছে, বাট তার জন্য কি বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয় নমিনাল এক্সিকিউটিভ বা ডিজোর এক্সিকিউটিভ, বাট প্রাইম মিনিস্টারকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, আমরা বলতে পারি রিয়েল এক্সিকিউটিভ অফ দ্য হেড অফ দ্য কান্ট্রি। এবার আমাদের রাষ্ট্রপতির কি রয়েছে? কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যেমন এক্সাম্পল হিসাবে লেজিসলেটিভ পাওয়ার, নাম্বার 2তে কি আছে? এক্সিকিউটিভ অর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, নাম্বার 3তে কি আছে? জুডিশিয়াল পাওয়ার, নাম্বার 4এ কি আছে? ফিনান্সিয়াল পাওয়ার। রাষ্ট্রপতির কি আছে? কি আছে? ডিপ্লোম্যাটিক পাওয়ার। রাষ্ট্রপতির কাছে কি আছে? মিলিটারি পাওয়ার। রাষ্ট্রপতির কি আছে? পার্ডনিং পাওয়ার। রাষ্ট্রপতির কাছে কি আছে? ইমার্জেন্সি পাওয়ার। এই 8 ধরনের পাওয়ার কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে, এই 8 ধরনের পাওয়ার কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে। বন্ধুরা, আমরা এই ক্ষমতাগুলি বা এই পাওয়ারগুলিকে এক এক করে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমরা এক এক করে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক রাষ্ট্রপতির কি কি তাহলে আমাদের ক্ষমতা রয়েছে, রাষ্ট্রপতির কি কি ক্ষমতা রয়েছে। যদি আমরা দেখতে যাই কি রয়েছে রাষ্ট্রপতির? লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ারটা কি রাষ্ট্রপতির? ফার্স্ট অফ অল তো মাথায় রাখবে যে রাষ্ট্রপতি কি করতে পারে। রাষ্ট্রপতি যে সংসদের যে প্রথম বৈঠক, আমাদের যখন জেনারেল ইলেকশনটা শেষ হয়ে নতুন সরকার আসে তখন সংসদের জন্য প্রথমের যে বৈঠক, সেই বৈঠকটাকে মানে অ্যাড্রেস কে করে? সেই বৈঠকটাকে অ্যাড্রেস করে রাষ্ট্রপতি। কোনো কারণে কোনো ধরনের কোনো একটা বিলের মাধ্যমে, আমি এটা শুধুমাত্র তোমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, কোনো একটা বেশি কনফিউশনের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। লেজিসলেটিভ পাওয়ারগুলি কী কী? যদি কোনো একটা ধরো দুটো হাউসের মধ্যে কোনো একটা বিলকে নিয়ে ভিন্ন মত হলো, লোকসভা রাজ্যসভার মধ্যে মত মিলছে না, সেই ক্ষেত্রে দুটো হাউসকে এক জায়গায় নিয়ে আসতে পারে, মানে জয়েন্ট সেশন কল করতে পারে রাষ্ট্রপতি। জয়েন্ট সেশন কল করতে পারে রাষ্ট্রপতি, তার মানে এটা কি? একটা লেজিসলেটিভ পাওয়ার রাষ্ট্রপতির, একটা লেজিসলেটিভ পাওয়ার। ওকে, যদি আমরা দেখতে যাই এর বাদেও রাষ্ট্রপতি কি করে? রাষ্ট্রপতি যদি আমরা দেখি স্পিকার অফ দ্য হাউস যে থাকে, স্পিকার অফ দ্য হাউস যে থাকে মানে রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করেন। প্রোটেম স্পিকার কে হন? যিনি সিনিয়র মোস্ট মেম্বার থাকেন, তিনি কি করেন? সমস্ত মেম্বার অফ পার্লামেন্টদেরকে শপথ বাক্য পাঠ করান এবং তারপরে সেখান থেকে একজন সদস্যকে স্পিকার, পার্মানেন্ট স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। সো প্রোটেম স্পিকার বা স্পিকারকে অ্যাপয়েন্টমেন্টটা কে করে? স্পিকারকে অ্যাপয়েন্টমেন্ট করে রাষ্ট্রপতি, এটা মাথায় রাখতে হবে। সো যদি আমরা দেখতে যাই তাহলে রাষ্ট্রপতির এগুলি হচ্ছে একটা লেজিসলেটিভ ক্ষমতা। আমরা যদি বলি সদনকে ডিসলভ করে দিতে পারে, ঠিক আছে? পার্লামেন্ট বা লোকসভাকে ডিসলভ করে দিতে পারে, একটা লেজিসলেটিভ ক্ষমতা। ওকে, এক্সিকিউটিভ অর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, বিভিন্ন যে কনস্টিটিউশনাল হেড যারা রয়েছে, বিভিন্ন যে কনস্টিটিউশনাল হেডগুলি রয়েছে, ইভেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টও কে দেয়? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ারও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানে শপথ বাক্যটা রাষ্ট্রপতি দেয়। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, এই যে সমস্ত যারা এক্সিকিউটিভ হেড রয়েছে, যারা কাউন্সিল অফ মিনিস্টারের দায়িত্ব নেবে, তাদেরও শপথ বাক্য কে করায়? অ্যাপয়েন্টমেন্ট কে করায়? তাদের সবার অ্যাপয়েন্টমেন্ট করায় রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতির এটা একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, এক্সিকিউটিভ অর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার রয়েছে। নাম্বার 2 হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। রাষ্ট্রপতির কি জুডিশিয়াল পাওয়ার রয়েছে? যদি আমরা দেখতে যাই রাষ্ট্রপতি কি করে? রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শপথ বাক্য পাঠ করায়। নেক্সট কি হতে পারে? জুডিশিয়াল পাওয়ার। রাষ্ট্রপতি যে মানে সুপ্রিম কোর্ট হোক বা কোনো হাইকোর্ট হোক, কাউকে যদি কোনো ধরনের সাজা দিয়েছে, সাজাকে মুকুব করতে পারে, ঠিক আছে? তাহলে এটা একটা রাষ্ট্রপতির জুডিশিয়াল পাওয়ার একটা হতে পারে। এবং রাষ্ট্রপতির সংবিধান সম্পর্কিত যে কোনো বিষয়ে রাষ্ট্রপতি কিন্তু অ্যাডভাইস নিতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে, কারণ আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের সংবিধানের স্যাম্বলটাই কিন্তু রাষ্ট্রপতি বলে আমরা বলতে পারি, ঠিক
আছে। কিন্তু এবারে WBCS প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছিল হু ইজ দ্য কাস্টেডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অপশন ছিল প্রেসিডেন্ট এবং অপশন ছিল সুপ্রিম কোর্ট। খুব ভারী লেভেলের প্রশ্ন এটা, সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্ট। কাস্টেডিয়ান কে, রক্ষক, রক্ষকটা কিন্তু সবসময় সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টের কথাই হচ্ছে যে আমি যে কোনো প্রকারে হোক সংবিধানকে আমি নষ্ট হতে দেবো না, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা পাওয়ার। সো আমরা বলতে পারি যে রাষ্ট্রপতির কী রয়েছে, জুডিশিয়াল পাওয়ারগুলি রয়েছে। নেক্সট কী বলতে পারি আমরা, ফিনান্সিয়াল পাওয়ার। কোনো একটা মানি বিল উইদাউট দ্য প্রিয়র অ্যাপ্রুভেল অফ দ্য প্রেসিডেন্ট কখনো উত্থাপন হতে পারে না, কখনো সেটা লোকসভায় উত্থাপন হতে পারে না। সো একটা মানি বিল, একটা ফিনান্সিয়াল বিল উত্থাপন হতে গেলে রাষ্ট্রপতির প্রিয়র অ্যাপ্রুভেল দরকার। নেক্সট আমরা কি বলতে পারি, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে ডিমান্ডের কোনো একটা যদি গ্রান্টস বা কোনো একটা টাকা যদি উইথড্র করতে হয় তাহলে রাষ্ট্রপতির দরকার, ঠিক আছে। রাষ্ট্রপতির কি, রাষ্ট্রপতির অ্যাপ্রুভেলের দরকার। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমাদের দেশের টাকা যে যেখান থেকে রিলিজ করুক না কেন রাষ্ট্রপতির কিন্তু সেখানে ক্ষমতা রয়েছে। সো ইটস এ ফাইন্যান্সিয়াল পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি আমরা দেখতে যাই ডিপ্লোম্যাটিক পাওয়ার, রাষ্ট্রপতির ডিপ্লোম্যাটিক পাওয়ারটা কি, ডিপ্লোম্যাটিক মানে কি, আমাদের দেশ যদি বাইরে বিদেশের কোনো দেশের সাথে কোনো ধরনের চুক্তিপত্র, কোনো ধরনের যদি এগ্রিমেন্ট MOU সাইন করে, সে সমস্ত কিছুটা কিন্তু কার নামে নেওয়া হয় রাষ্ট্রপতির, প্রেসিডেন্টের নামে নেওয়া হয়। রিমেম্বার দ্যাট, প্রেসিডেন্টের নামে নেওয়া হয়, ঠিক আছে, বিকজ প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, রিমেম্বার দ্যাট, ঠিক আছে, তার নামে নেওয়া হয়। তো এটা একটা ডিপ্লোম্যাটিক পাওয়ার। এবং ফরেন ডিপ্লোমেটস যারা ভারতবর্ষে আসে তারাও কিন্তু রাষ্ট্রপতির সাথেই কিন্তু রিমেম্বার দ্যাট তাদের সম্পর্কটা মেনটেন করে বেশি করে, ঠিক আছে। সো আলটিমেটলি রাষ্ট্রপতির নামে নেওয়া হয়, কিন্তু হয়তো করছে কোনো একটা মন্ত্রী বা করছে প্রধানমন্ত্রী, কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপতি সেখানে অল ইন অল কিন্তু একটা তার নামে নেওয়া হচ্ছে। ওকে, যদিও আমরা সবাই জানি যে রাষ্ট্রপতি হোক বা গভর্নর হোক, আমাদের রাজ্যের স্তরে গভর্নর, কেন্দ্র স্তরে রাষ্ট্রপতি, তারা সবাই কিন্তু যে সরকারে থাকে তাদের কথা মতো একটু চলাফেরা করে, ঠিক আছে। এটা তো একটা, আমি বলবো যে এটা একটা ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে। ওকে, মিলিটারি পাওয়ার এর জন্যই বলতে পারি কারণ আমাদের যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে আমাদের ডিফেন্স ফোর্সেরই যে চিফ কমান্ডার মানে মিলিটারি হেড, সেটা হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। চিফ অফ দ্য আর্মড ফোর্সকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং আর্মি চিফ কে হবে, নেভির চিফ কে হবে, এয়ারফোর্সের চিফ কে হবে, এদেরকে অ্যাপয়েন্টমেন্টও দেয় যদি আমরা দেখতে যাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো ইটস মিলিটারি পাওয়ার। এটা পার্ডনিং পাওয়ার কি, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে, ক্ষমতাকে মানে কোনো ধরনের সাজাকে মুকুব করে দেওয়া, র্যামিট, কমিউটেশন, ঠিক আছে, এরকম পার্ডনিং, ঠিক আছে, প্রচুর এরকম কি 5 ধরনের টোটাল পার্ডনিং পাওয়ার আছে। টোটাল 5 ধরনের পার্ডনিং পাওয়ার আছে রাষ্ট্রপতির, ক্ষমতাকে সাজাকে মুকুব করে দিতে পারে, ঠিক আছে। এবার এই যে 5 ধরনের, যে আমরা যদি বলতে যাই 5 ধরনের স্যার কী কী ক্ষমতা মুকুব করে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পার্ডনিং পাওয়ার। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, হোয়াট আর দ্য 5 পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। 5 ধরনের কি আমি নামটা বলেও দিয়েছি, বাট তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে সম্পূর্ণটা, ঠিক আছে। তো পার্ডনিং পাওয়ার রয়েছে, ক্ষমতাকে মুকুব মানে পানিশমেন্টকে মুকুব করতে পারে এবং ফাঁসির সাজাটাকেও মুকুব করতে পারে। তার উপরে রয়েছে কি রাষ্ট্রপতির ইমার্জেন্সি পাওয়ার বললে আমরা কি বুঝবো, ইমার্জেন্সি পাওয়ার বললে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি কি করতে পারে, আমাদের দেশে 3টে আর্টিকেল 352, আর্টিকেল 356 অ্যান্ড আর্টিকেল 360 আন্ডারে ইমার্জেন্সি বা আপৎকালীন অবস্থার ডিক্লেয়ার করতে পারে। 352তে কি করতে পারে, ন্যাশনাল ইমার্জেন্সি ডিউরিং দ্য এক্সটার্নাল অ্যাগ্রিগেশন বা ওয়ার অ্যান্ড যদি সিচুয়েশন থাকে। 356 যেটাকে বলি কনস্টিটিউশনাল ইমার্জেন্সি। 356 কি বলে, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি বলা হয় অনেক সময় কোনো একটা রাজ্য যদি কনস্টিটিউশনাল মেকানিজম যদি ফেলার হচ্ছে সেই ক্ষেত্রে লাগাতে পারে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, বা সেটাকেই বলা হয় প্রেসিডেন্ট রুল, বা এটাকেই বলা হয় স্টেট ইমার্জেন্সি। এবং একটা 360তে কি বলেছে, ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেটা ভারতবর্ষে আজ অব্দি লাগু হয়নি। তাহলে রাষ্ট্রপতির আলটিমেটলি যদি আমরা দেখতে যাই যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী রাষ্ট্রপতি, তার মানে অ্যাক্ট করে প্রাইম মিনিস্টার, যেটা আমাদের চোখের সামনে ভাসে, বাট যদি আমরা দেখি পিছনে একদমবারে পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে কে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এক কথায় বলতে। তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি, তোমাদের হোমওয়ার্ক যে রাষ্ট্রপতির কি পার্ডনিং পাওয়ার রয়েছে, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার
তো আমাদের এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেল। আমি আশা করি যে তোমাদের আর কোনো এখানে কনফিউশন নেই। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই উত্তরগুলি, আর তোমাদের কি ধরনের ক্লাস চাই, কোনো ডিমান্ড তোমাদের আছে নাকি যে স্যার এই কনসেপ্টগুলিকে একটু করালে ভালো হয়। আমি কিন্তু কনসেপ্ট উইথ এমসিকিউ, শুধুমাত্র যে কনসেপ্ট করাবো এমসিকিউ করাবো না, বা শুধুমাত্র এমসিকিউ করাবো কনসেপ্ট করাবো না, এমন ব্যাপারটা আমার মধ্যে নেই। কনসেপ্ট করাবো এবং তার উপরে আমি এবার এমসিকিউ করাবো। তো চলো তাহলে এবার একটু এমসিকিউ দেখে নেওয়া যাক। এই চ্যাপ্টারটার ওপরে একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেওয়া যাক। তাহলে শুরু করছি একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, তো তোমাদের জন্য আজকের ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো। তোমাদের জন্য আজকের ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে which article of the Indian Constitution says that there shall be a president of India? কোন আর্টিকেল, আমরা একটু আগেই পড়লাম, কোন আর্টিকেল ভারতবর্ষের সংবিধানের কোন আর্টিকেল বলে যে ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে? আর্টিকেল 61, আর্টিকেল 62, আর্টিকেল 52, আর্টিকেল 74। সঠিক উত্তরটা কি হবে? যদি আমরা দেখতে যাই which article of Indian Constitution says that there shall be a president of India, যদি আমরা দেখি এর সঠিক উত্তরটা হবে আর্টিকেল 52। আর্টিকেল 52 কি বলে? there must be a president of India. so article 52 is the correct answer. okay, next প্রশ্ন বলেছে what qualification should be to become a president? রাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তির নিচে দেওয়া চারটের মধ্যে কোন কোয়ালিফিকেশনগুলি দরকার? 35 years of age, he should be eligible to be elected as a member of Rajya Sabha, must be an Indian citizen. সঠিক উত্তর কি হবে? অনলি এ অ্যান্ড সি, ডি বলেছে। তাহলে আমরা যদি দেখে নেই বন্ধুরা, আমরা একটু আগে কোয়ালিফিকেশন পড়লাম যেখানে আমি স্পষ্ট করে বলে দিয়েছি তোমাদেরকে যে রাষ্ট্রপতি হতে গেলে তার 35 বছর বয়সের দরকার, নাম্বার 1। নাগরিক ভারতবর্ষের তো হতেই হবে, উইদাউট নাগরিক ভারতবর্ষের আমরা তো শুধু রাষ্ট্রপতি কেন, আমরা এমএলএ একজন পঞ্চায়েতের সদস্য হতে পারবো না, গেল। হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা, এটা কিন্তু হবে না, কারণ আমি অলরেডি তোমাদেরকে বলেছি লোকসভার সদস্য হতে গেলে যা কোয়ালিফিকেশন দরকার সেটা চাই, নাকি রাজ্যসভা। তো সঠিক উত্তর কি হবে? অনলি এ অ্যান্ড সি, কারণ বিটা কিন্তু ভুল বলেছে, রাজ্যসভা হবে না, সেটা কি হবে? সেটা হবে লোকসভা। সেটা কি হবে? সেটা হবে লোকসভা। রিমেম্বার দ্যাট বন্ধুরা। দেখো, রেগুলার যখন তুমি প্র্যাকটিস করবে প্রশ্ন উত্তর, কনসেপ্টকে জানবে, তারপরে তুমি যখন এমসিকিউ সলভ করবে, তুমি দেখবে তোমার চোখের সামনে না, তুমি উত্তরও দেখার প্রয়োজন নেই, তুমি অপশন দেখে বলে এটার উত্তর তো এটা হবে, তুমি জাস্ট তুমি দেখেই বলে মানে তুমি বুঝে যাবে কনসেপ্টটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে। নেক্সট কোয়েশ্চেনটা কি বন্ধুরা? এতটুকু অবধি তোমরা বলো তোমরা সব ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। যারা যারা সেশনটা দেখছো তারা হয়তো রেকর্ডের আকারে দেখছো, হয়তোবা তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার রেকর্ডের আকারে আজকে সেশন দিচ্ছে। ইয়েস, আজকে সেশনটা রেকর্ডের আকারে দিচ্ছি বিকজ অফ কিছু সমস্যার জন্য। ঠিক আছে, বিকজ যথেষ্ট পরিমাণে বৃষ্টি চলছে, ইন্টারনেটের একটু প্রবলেম, যার ফলে আমি ক্লাসটা যেন মিস না হয় তোমাদের, তার জন্য আমি রেকর্ডেড দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো দ্যাট আমরা যে ডেইলি একটা প্র্যাকটিসের মধ্যে আছি, যে ডেইলি আমি দেখো একদিনে পাহাড়ে চড়া আর একটু একটু করে পাহাড়ে চড়া, ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একদিনে পাহাড়ে চড়তে গেলে তুমি উঠতে পারবে না, বাট তুমি যদি সেটাই যদি তুমি একটু একটু করে যদি অনেক দিন আগের থেকে যদি চড়া শুরু করো, তুমি অনেক জিনিস দেখতেও পারবে, অনেক কিছু শিখতেও পারবে, তুমি পাহাড়ের চূড়াতে গিয়ে পৌঁছতেও পারবে। সো এটা ডেইলি প্র্যাকটিস, সকাল 9টার দিকে। আর যারা যারা তোমরা আমার সাথে জুড়তে চাও, আমার ফেসবুক আইডি আছে বাবাই দত্ত বলে, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে গৌতম WBCS উইথ গৌতম স্যার বলে, GAU হিসাবে আছে। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই আমার সাথে জুড়ে যাও। বিভিন্ন ধরনের তোমাদের কোয়ারিজ, তোমাদের কিছু সমস্যা, কোনো বিষয় তোমাদের জানার থাকলে অবশ্যই তোমরা সেখানে আমার সাথে কথা বলবে। বলেছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং? উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং বলে বলেছে এখানে। নাম্বার 1, ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে। The Union Executive include the President, Vice President, Prime Minister, Attorney General of India. Definitely. Impeachment may be initiated against the President for breach of Constitution. Okay. Article 56 annex the tenure of the President. বলেছে কোন স্টেটমেন্টটা এখানে রং রয়েছে। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই তোমাদের যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার, তোমরা অবশ্যই এখানে উত্তর করতে পারবে। সঠিক উত্তর হবে দ্যাট ইজ অপশন নম্বর এ। কারণ আমি প্রথমেই বলেছি নমিনেটেড মেম্বার্সরা কিন্তু ভোট দান করতে পারে না ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। সো কী হবে? শুধুমাত্র ইলেক্টেডরা হবে, বাকি BCD ইজ এ কারেক্ট পয়েন্ট। ঠিক আছে, ওকে, নেক্সট। Which of the following is not match? Article 54 presidential election, Article 55 manner of presidential election, Article 60 procedure for impeachment of the president, Article 123 power of the president to promulgate ordinances. তাহলে সঠিক উত্তরটা কি হবে? Which of the following is not match correctly?
আর্টিকেল দেওয়া আছে, একদিকে পয়েন্টসগুলি বলা আছে। আর্টিকেল 54 প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর্টিকেল 55 মেনার অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর্টিকেল 60 প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 123 পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমুলেগেট অর্ডিন্যান্সেস। একটু যদি মাথা লাগানো যায়, তোমাদেরকে আমি একটু আগেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটা আর্টিকেল বুঝিয়েছিলাম, সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি। কখনোই আর্টিকেল 60 ইমপিচমেন্টের কথা বলে না, আর্টিকেল 61 বলে ইমপিচমেন্টের কথা, ঠিক আছে? আর্টিকেল 61 বলে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, নট আর্টিকেল 60। আর্টিকেল 60 হবে না। সো আর্টিকেল 54 প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর্টিকেল 55 মেনার অফ দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর্টিকেল 61 প্রসিডিওর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এবং আর্টিকেল 123 পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমুলেগেট অর্ডিন্যান্সেস। সো অ্যান্সার নাম্বার সি এই প্রশ্ন সাপেক্ষে ভুল। নেক্সট প্রশ্ন বলেছে, হাউ ক্যান দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট বি ভ্যাকেন্ট? How can the post of a president be vacant on the expiry of his tenure, naki by his resignation, naki only on the commencement of the impeachment in Rajya Sabha, naki only A and B? How can the post of the president be vacant? যদি আমরা দেখি কিভাবে রাষ্ট্রপতির পদটা ভ্যাকেন্ট হতে পারে, on expiry of his tenure, by his resignation, only on the commencement of the impeachment of the Rajya Sabha, নাকি only A and B? একদম চোখের সামনে স্পষ্ট উত্তর, চোখের সামনে একদম স্পষ্ট উত্তর, এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। সঠিক উত্তর হবে এ অ্যান্ড বি। এক্সপায়ারি যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই প্রেসিডেন্টের সিটটা ভ্যাকেন্ট হবে। ভাই আমার টেনুয়ার শেষ, তাহলে কি সেখানে বসে থাকবে রাষ্ট্রপতি? অবশ্যই নয়। বাই রিজাগনেশন, যদি তিনি রিজাইন করে দেন তাহলে তার সিটটা ভ্যাকেন্ট হতে পারে। বলেছে অনলি, এখানে অনলি বলেছে, যদি বলতো যে বাই দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইমপিচমেন্ট, বলেছে অনলি অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইমপিচমেন্ট ইন রাজ্যসভা। ইমপিচমেন্ট তো দুটো হাউসে আনা যায়, রাজ্যসভাতেও আনা যায়, লোকসভাতেও আনা যায়, আর শুধুমাত্র যে অনলি ইমপিচমেন্টের দ্বারাই ভ্যাকেন্ট হতে পারে এমনও ব্যাপার নেই। সো এইটা কিন্তু ক্রিটিক্যাল অ্যান্সার এবং এটা ভুল অ্যান্সার। তো সঠিক উত্তর হবে অপশন নম্বর এ এবং অপশন নম্বর বি ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম, জাস্ট বুঝে দিলাম। বলেছে অনলি ইন লোকসভা, অনলি ইন রাজ্যসভা, ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। চ্যাপ্টারটা সম্পূর্ণ এখানেই তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য তোমাকে অনেক বড় বড় বই পড়ার কোনো দরকার নেই, এখানেই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন, আমি জাস্ট তোমাদেরকে বললাম অনলি ইন লোকসভা একদমই নয়, অনলি ইন রাজ্যসভা এটাও একদমই নয়, ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, আইদার হাউস অফ পার্লামেন্ট। তাহলে কি হবে? ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন either house of parliament. So answer number C is a correct answer. Answer number C is a correct answer. ঠিক আছে, কি হবে? in either house of parliament। অপশনও দেখ, অ্যান্সার দেখার পর ডাইরেক্টলি তুমি উত্তর করতে পারবে যে লোকসভা হোক রাজ্যসভা হোক যে কোনো একটা হাউসে নিতে পারে, ইনিশিয়েট করতে পারে। নেক্সট প্রশ্ন বলেছে, হু ইজ রিগার্ডেড অ্যাজ এ হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট? কাকে আমরা ভারতবর্ষের হেড বলতে পারি? রিগার্ডেড অ্যাজ এ হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, তোমাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিয়েছিলাম যে হেড অফ দ্য স্টেটকে এবং হেড অফ দ্য গভর্নমেন্টকে। যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা হবে কি? দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার হবে হেড অফ দ্য গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। বাট যদি আমরা দেখতে যাই দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি? তিনি হচ্ছে হেড অফ দ্য জুডিশিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া। ঠিক আছে, কারণ তিনি হচ্ছে মুখ্য ন্যায়াধীশ। সো অ্যান্সার নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার এই প্রশ্ন সাপেক্ষে। 8 নম্বর প্রশ্ন বলেছে, দ্য এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট। বন্ধুরা তোমাদের প্রশ্ন কেমন লেগেছে, ক্লাসটা কেমন লাগলো, তোমরা সমস্তটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বলেছে, দ্য এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট আর ক্যারিড আউট আন্ডার হুজ নেম। এটাও তোমাদেরকে আমি জাস্ট বলে দিয়েছি, এক্সিকিউটিভ অ্যাকশনগুলি যে নেওয়া হয় সরকারের, কার নামে ক্যারিড আউট করা হয় সেটা, ক্যাবিনেটের নামে নাকি প্রধানমন্ত্রীর নামে নাকি প্রেসিডেন্টের নামে নাকি বোথ বি এন্ড সি। দ্য এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট আর ক্যারিড আউট আন্ডার হুজ নেম, কার নামে নেওয়া হয় বেসিক্যালি? 4টে অপশন তো দেওয়া আছে, সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ অন দ্য নেম অফ প্রেসিডেন্ট। আমি বললাম এটাই হচ্ছে রাষ্ট্রপতির একটা ডিপ্লোম্যাটিক পাওয়ার। রাষ্ট্রপতির এটা কি? রাষ্ট্রপতির এটা হচ্ছে একটি ডিপ্লোম্যাটিক পাওয়ার। দ্য এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট আর ক্যারিড আউট আন্ডার, যদি আমরা দেখতে যাই, আন্ডার প্রেসিডেন্ট। সো অ্যান্সার নাম্বার সি হবে সঠিক উত্তর, ক্যারিড আউট আন্ডার দ্য প্রেসিডেন্ট। সো এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট আর ক্যারিড আউট আন্ডার, যদি আমরা দেখতে যাই, রাষ্ট্রপতির নামে নেওয়া হয়, রাষ্ট্রপতির নামে। ঠিক আছে, তো রাষ্ট্রপতি হচ্ছে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য কান্ট্রি, বাট প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট। 9 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টার্মস দ্যাট আ পার্সন ক্যান হোল্ড ফর দ্য অফিস অফ এ প্রেসিডেন্ট? কতবার নিতে পারে একজন মানুষ? রাষ্ট্রপতি একবার হলো, সে আরও কতবার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারে? 2 বার নাকি একবারই নাকি 3 বার নাকি নো লিমিট? আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমাদের সংবিধান এই বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য বা বক্তব্য উল্লেখ করেনি। তাহলে সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ নো লিমিট।
বিকজ এই বিষয় নিয়ে কোনো কথাই নেই। সো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টেনুয়ার অফ দ্যাট এ পার্সন ক্যান হোল্ড দ্য অফিস অফ এ প্রেসিডেন্ট, নো লিমিট। কারণ এই সম্বন্ধে আমাদের সংবিধান কোনো ধরনের বক্তব্য বা মন্তব্য দেয়নি। তাহলে সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ বি। আজকের নেক্সট প্রশ্ন, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার এন এরিয়া অ্যাজ এ শিডিউল এরিয়া? একটা এরিয়াটা কি শিডিউল এরিয়া, নাকি এরিয়াটা কোনো একটা ইউনিয়ন টেরিটরি, নাকি কিছু যে কোনো একটা বিষয় যদি হতে হয়, তাহলে সেই ডিক্লেয়ারটা কে দিতে পারে? রাষ্ট্রপতি দিতে পারে, নাকি প্রাইম মিনিস্টার, নাকি গভর্নমেন্ট অফ দ্য স্টেট, নাকি চিফ মিনিস্টার অফ স্টেট? মাথায় রাখবে, এরিয়া আল্টারেশন, এরিয়া বাউন্ডারি, নাম বা স্টেটের নাম পরিবর্তন, এনিথিং রিলেটেড টু দ্য এরিয়া, সেই সমস্ত কিছু বিষয়ে না রাজ্যপাল না মুখ্যমন্ত্রী এদের কোনো ক্ষমতা নেই। এই সম্পূর্ণ ক্ষমতাটা থাকে কেন্দ্রের হাতে। এবং কেন্দ্রের মধ্যেও কার হাতে থাকে যদি আমরা দেখতে যাই, সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? সো এরিয়া যদি ডিক্লেয়ার করতে হয় অ্যাজ এ শিডিউল এরিয়া, তাহলে সেটা কে ডিক্লেয়ার করবে? সেটা ডিক্লেয়ার করবে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ডিক্লেয়ার করবে, রিমেম্বার দ্যাট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে 10খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কনসেপ্ট পড়লাম এবং উত্তর সলভ করলাম। আমাদের কিন্তু 100% একুরেসির সাথে প্রশ্ন আমরা সলভ করতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সেশনটা কেমন লাগলো, এবং তোমরা এই ধরনের সেশন কি আরও চাও। আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার কি কি আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, শেষের দিকে চলে এসেছি। তো আবারও বলছি যে দেখো, WBCS মহাপ্যাক যেটা আমাদের আছে এবং যেটা জেনকম মহাপ্যাক, WBCS মহাপ্যাক এবং জেনকম মহাপ্যাকের কিন্তু প্রাইসটা কিন্তু রেজ হচ্ছে। মানে আগে যেমন আমরা 3,500 টাকার মধ্যে পেয়ে যেতাম, এখন কিন্তু সেটা কিন্তু বেড়ে যাবে, 5,000 টাকার মতো কাছাকাছি চলে যাবে। সো যারা এখন অবধি হয়নি, যারা এখনও তোমরা ভর্তি হওনি, এনরোল করনি বা স্বপ্ন দেখছো WBCS অফিসার হবে, টাকা পয়সা তো এদিক ওদিক প্রচুর খরচ হয়ে যায়। আড্ডা 24/7 WBCS মহাপ্যাকে যদি একবার নিজেকে এনরোল করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা আপকামিং যে মেন্স, দেখো সেপারেট পেপারগুলিও আসছে মেন্সের জন্য, পেপার 1, পেপার 2, ঠিক আছে, অলরেডি লঞ্চ হয়ে গেছে, তোমরা গিয়ে স্টোরে দেখতে পারো। আর জেনকম মহাপ্যাক হচ্ছে WBCS এর বাদে সমস্ত পরীক্ষাকে তোমার কভার করছে। তাহলে তোমাকে একটা করে পরীক্ষার নোটিফিকেশন বেরোবে, তোমাকে আলাদা করে কোনো কোর্সে ভর্তি হতে হবে না। তুমি একবারে একটা কোর্স নিয়ে নিয়েছো, তোমার পার্মানেন্ট পুরো 12 মাসের ভ্যালিডিটি রয়েছে সেই কোর্সের উপরে, তুমি সমস্ত কোর্স সেখানে অ্যাভেল করতে পারবে। তো বন্ধুরা, আমার কোড আছে Y225, এটাকে কেউ কিন্তু ভুলবে না। আড্ডা 24/7 এর অ্যাপ বা adda247.com বলে স্টোরে গিয়ে তোমরা যে কোনো কোর্স পছন্দের তোমাদের কোর্সে তোমরা 77% অফ পাবে আমার এই কোডে। আজই নিজেকে এনরোল করে নাও, আর অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নাও, এই অ্যাপ থেকেই তোমরা প্রচুর হেল্প পাবে। তো চলো, আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও, কারণ আজকে সেশনটা রেকর্ডেড, তোমাদেরকে শেয়ার করতে হবে, কারণ আজকে আমি কিন্তু শেয়ার করছি না। সো অবশ্যই সবাই শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের হোমওয়ার্কের উত্তর এবং তোমাদের ক্লাস কেমন লাগলো, কি ডিমান্ড রয়েছে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও। তো দেরি না করে বন্ধুরা, আজকে সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালো মতো করো, সাকসেস আসবেই 2 দিন আগে আর 2 দিন পরে বন্ধুরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।